আমরা টপিকটা লিখি স্বরসন্ধি, বড় করে লিখবো স্বরসন্ধি। আচ্ছা, যতটুকু বলবো ঠিক ততটুকুই আপনারা মনে রাখবেন, ততটুকুই আপনাদের মাথায় রাখবেন। দ্যাটস এনাফ ফর ইয়োর্স। যদি আন্তরিকতার সাথে এতটুকু পারে, এতটুকু তোমাদের জন্য যথেষ্ট। দেখো, এইখানে প্রথমে আমরা লিখলাম কি স্বরসন্ধি। প্রচন্ড গরমে আমরা অসুস্থ হয়ে যাব মনে করছি না, আমি ঘেমে গেলাম, মানে প্রচুর ঘেমে গেছি ভেতরে ভেতরে। এখন স্বরসন্ধি আমরা নিয়ম আকারে আলোচনা করব, যে স্বরসন্ধির কিছু নিয়ম আছে, রুলস আছে, সেগুলো যদি আমরা একটু প্রতিপালন করি তাহলে স্বরসন্ধি যদি আসে তাহলে এটা আমরা অনায়াসে পারবো। প্রথমে লিখো সূত্র সমূহ। সূত্র সমূহ সমূহ এর মধ্যে প্রথমে এক এক ওয়ান লিখলাম, ওয়ান ইংরেজিতে লিখছি ওয়ান, ঠিক আছে। ওয়ান অ কিংবা আ যোগ অ কিংবা আ, এরা যদি পরস্পরের সাথে মিলিত হয় তাহলে এদের যুগপৎ যে বিক্রিয়া হয় সেটা আ হয়। পরস্পর মিলিত হলে মিলিত ফল আ হয়। কি হয়? আ হয়। অর্থাৎ আমরা যদি কখনো এটার সাথে এভাবে যুক্ত করি, কিংবা এই সাথে এ যুক্ত করি, কিংবা এটির সাথে এটিকে যুক্ত করি, কিংবা এটির সাথে এটিকে যুক্ত করি, যেভাবেই যুক্ত করি না কেন, ফলাফল ইজ ইকুয়াল টু আ। কি হয়? আ হয়। আমরা উদাহরণ যদি দিই তাহলে পাবো, দেখো, নব যোগ অন্য, নব যোগ অন্য ইজ ইকুয়াল টু নবান্ন। দেখেন ভাইয়ারা, আমরা এখানে অ পেয়েছি, এখানে অ পেয়েছি, ইজ ইকুয়াল টু কি হয়েছে? আ হয়েছে। অর্থাৎ দুই অয়ের মিলিত রূপ ইজ ইকুয়াল টু আ, ইজ ইকুয়াল টু আ। পেয়েছেন তো? আমি এখানে লিখলাম, দেখেন, হিম হিম যোগ আশয়, আশয়, তাহলে হিমাশয়। হিম যোগ আশয় তাহলে কি হবে? হিমাশয়। বা এখানে আমি যদি আলয় দিই, আলয়, তাহলে কি হবে? হিমালয়, হিমালয়। দেখেন খেয়াল করে, যে এইখানে অ আর এইখানে আ ইজ ইকুয়াল টু কি হয়েছে? এখানে আ হয়েছে, হয় নাই? তাহলে আবার খেয়াল করেন, আমি লিখলাম বিদ্যা, বিদ্যা যোগ আলয়, বিদ্যা যোগ আলয়, তাহলে কি হবে? বিদ্যালয়, বিদ্যালয়। আমি লিখলাম, দেখেন, হিত যোগ অহিত, দেখেন কি হবে? হিতা, হিতা হিত। তাহলে দেখেন এখানে আ, এই হিতা, তখন কি হলো? এই যে অ আর এই অ ইজ ইকুয়াল টু আ হয়। বুঝছেন? তাহলে ফর্মুলা ইজ ক্লিয়ার। অ কিংবা আ, অ কিংবা আয়ের সাথে যুক্ত হলে আই হয়। কি হয়? আ হয়। বুঝতে পেরেছেন? সবাই লিখেছেন? পরীক্ষায় যদি আসে, এটা একদম ইজি। এত ইজি আসবে না, এতটা সহজ প্রিপারেশন আমরা নিব না নিশ্চয়ই, এর সাথে কঠিন, আর একটু কঠিন যাই। আচ্ছা, এবার আমরা 2 নম্বর নিয়ম লিখি। হ্যাঁ, রিল্যাক্স হও। হ্যাঁ, রিল্যাক্স, অত তাড়াহুড়া করার দরকার নেই, রিল্যাক্স হও। একটু ঠাসাঠাসি হয়ে আছো, যদিও এটা শীতের সময় হলে একটু বেশি ভালো লাগতো, গরমের সময় হওয়ার জন্য ঠিক গরম না, কিন্তু এটা শীত এবং গরমের মাঝামাঝি। কিন্তু এই যে এত বেশি যন্ত্রণা দেবে কে জানতো? হ্যাঁ, এটা কি ঠিক আছে? লিখে সবার উঠানো হয়েছে? সবাইকে বারবার বলছি উঠাও, যতই কষ্ট লাগুক উঠাও। এবং এর বাইরে প্রশ্ন হবে না, আমি যতটুকু বলবো এর বাইরে প্রশ্ন হবে না। যদি আসে তাহলে আমাকে মাইরে এসো নিকেতনে গিয়ে। আচ্ছা, এটা দেখো, স্বরসন্ধি নিয়েই আলোচনা করছি, তাই না? এই টপিকটা মেটানো যাবে না, যেহেতু স্বরসন্ধি আছে। এটা 2, মানে 2 নম্বরটা খোলা থাক। খোলা মানে মনে করে পুরোপুরি বন্ধ, পুরোপুরি খোলা মানে পুরোপুরি বন্ধ, এরকম বললে তো হবে না বাবা। ফোনটা ফেলে দাও জানালা দিয়ে, ফোন ধরার জন্য বাইরে যাওয়া যাবে না।
দেখো এবার লিখো রস্বই কিংবা দীর্ঘই, রস্বই জো কিংবা দীর্ঘই এর সাথে যদি রস্বই কিংবা দীর্ঘই, আমার কথা কষ্ট পেয়েছো তুমি? আসলে পড়াশোনার বাইরে কোনো কাজেই গুরুত্বপূর্ণ। জীবনে দুইটা জিনিস কখনো করবা না, এক হচ্ছে পড়াশোনা কামাই করে কারো উপকার করবে না, ক্যারিয়ারের জন্য কোনো প্রভাব পড়ে এরকম কোনো কাজ করবে না সারা জীবন, হ্যাঁ কষ্ট পাইতে হবে। দেখো যদি কখনো দেখো যে ই আর ই যুক্ত হয়েছে কিংবা ই আর ই যুক্ত হয়েছে, ই বা ই যুক্ত হয়েছে বা ই যুক্ত হয়েছে, তাহলে দীর্ঘ ই হয়। অর্থাৎ এগুলোর মিলিত রূপ কি হয়? দীর্ঘ ই হয়, যার সাথে মিলিত হোক। দেখো আমি লিখলাম রবি, কোনটা? এটা এটা দীর্ঘই লিখেছি, হ্যাঁ এরকম হয়ে গেছে তাই জি ভরেছে। আচ্ছা তাহলে দেখো রবি যোগ ইন্দ্র, রবি যোগ ইন্দ্র, দেখেন এর মিলিত রূপ হচ্ছে রবীন্দ্র। দেখেন এখানে রস্বই এখানে রস্বই ইকুয়াল টু দীর্ঘ হয়ে গেছে। আচ্ছা আমি লিখলাম পরি, পরি যোগ ইক্ষা, ইক্ষা বানানে দীর্ঘই হয় সব সময়, পরিযোগ ইক্ষা ইজ ইকুয়াল টু পরীক্ষা, পরীক্ষা, বুঝতে পেরেছেন? আচ্ছা আমি লিখলাম সতী যোগ ইস, সতী যোগ ইস ইজ ইকুয়াল টু সতীশ, বুঝতে পেরেছ? তাহলে দেখো রবীন্দ্র, পরীক্ষা, সতীশ, বুঝতে পেরেছ? তাহলে দেখো সবগুলোতে দীর্ঘই দীর্ঘই দীর্ঘই, তাহলে যার সাথে মিলিত হোক না কেন সেটা কি হবে? দীর্ঘই হবে। 3 নম্বর নিয়মটা খেয়াল করো, 3, একটা হচ্ছে রস্য কিংবা দীর্ঘ প্লাস রস্য কিংবা দীর্ঘ যাই যুক্ত হোক না কেন কি হবে? দীর্ঘ হবে। কি হবে? দীর্ঘ হবে। তাহলে দেখো যার সাথে যুক্ত হোক, যার সাথে যুক্ত হোক সেটা কি হবে? দীর্ঘ হবে। তাহলে আমি এখানে লিখলাম, দেখেন 1 নম্বরে উদাহরণ ইসলাম বধূ, কি লিখলাম? বধূ, বধূ যোগ উক্তি, বধূ যোগ উক্তি, তাহলে কি হবে? বধুক্তি। তাহলে কি হবে? বধুক্তি। তাহলে বধুক্তি, তাহলে বধুক্তি হয় নাই? এইটার সাথে এটা যুক্ত হয়ে গেছে, বধুক্তি। আবার দেখো আমি লিখলাম কুটু যোগ উক্তি, এটা কিন্তু পরীক্ষা আসে, এটা কি? কটুক, মরু, মরু যোগ উদ্যান, তাহলে কি হবে? মরুদ, এই যে মরুদ দান, এটা হচ্ছে দীর্ঘ। ওই যে এরকম করে রয়ের এরকম দাগ দেওয়া আছে, এটা দীর্ঘ, বুঝছো? রস্য হলে রস্য এভাবে দেওয়া যায়, কিসের জন্য? এই রয়ের এখানে এভাবে রস্য দেওয়াটা কিন্তু বেমানান, কারণটা কি? এখানে ফোঁটা আছে তো, দেখা অনেক সময় কি, এই জন্য মরু লিখলে আপনারা এভাবে লিখবেন, এভাবে মরুর বুকে ঝর্ণা দিয়ে দিবেন। হ্যাঁ আমি বললাম, কল্পনা করলাম, ভালো কিছু কল্পনা করি। আমার এখন হিম শীতল বাতাস দরকার, গরম বের হচ্ছে, ঠিক আছে? তাহলে দেখো ইজি 3টা ফর্মুলা পেলাম এরকম ইজি ইজি, সেটা হচ্ছে আ দীর্ঘ ই দীর্ঘ উ হয় কি? পরস্পরের সাথে মিলিত যদি হয়, ওরা যদি কোনো অংশে দুই দিকে একই রকম থাকে কিংবা যাই থাকুক না কেন, অ আর আয়ের মধ্যে আই হবে, দীর্ঘ ই রস্যের মধ্যে দীর্ঘই হবে, দীর্ঘ উ রস্যর মধ্যে বা রস্য ও দীর্ঘ ওর মধ্যে দীর্ঘ হবে, মানে পরেরটা হবে, সবসময় পরেরটা হবে, দীর্ঘ হবে, দীর্ঘ হবে, বুঝতে পেরেছ? আচ্ছা
হ্যাঁ আছে, আরেকটা দিই আমি, যদি ঠিক নাই তাই থেকে বাজাবেন। এই যে দেখেন মরুদান, এটাই আছে, এটা লিখিনি, কোনোদিন দেখেননি? ও এই যে এটা ডাল ছেড়ে দিয়েছে, এত বড় ডাল তো দেখি, মাছ দেখেছি মেলা বড় বড়। আরে যাও, সমস্যা নাই। এবার দেখো 4 নম্বর, এই ছেলেরা ঠিক আছে তো, ঘুমাওনি তো? ঘুমাওনি। 4 খেয়াল করো, যদি কখনো দেখো অ কিংবা আয়ের সাথে রস্বই কিংবা দীর্ঘই হয়েছে, তাহলে এই দুটা মিলে কি হয় জানো? এ হয়। কি হয়? এ হয়। কি হয় রে? দেখো রমা, এই দেখো রমা যোগ ইস, কি হবে? এ রমেশ, রমেশ রে, এই যে রমেশ, কোন থেকে গেলি রে রমেশ? তাহলে রমেশ কিভাবে হয়েছে? আ যোগ দীর্ঘ ইজ ইকুয়াল টু রমেশ। রমা ইস হওয়ার কথা ছিল, এই রমা ইস, কিন্তু কি হয়েছে? রমেশ। দেখেন যথা, কিরে যথা যোগ ইচ্ছা, তাহলে কি হবে? যথেচ্ছা, যথেচ্ছা, মানে যথেচ্ছা মানে যা ইচ্ছা তাই করা যাবে না, যথেচ্ছা। আরেকটা হচ্ছে শুভ যোগ বিবাহ, শুভ যোগ বিবাহ লিখি শুভেচ্ছা। না আমি বললাম শুভ যোগ বিবাহ, কিন্তু লিখেছি ইচ্ছা, তাহলে কি শুভেচ্ছা। অমুক ভাইয়ের আগমন শুভেচ্ছা। বুঝছো? বুঝতে পেরেছ? তাহলে দেখো আমরা এইভাবে করে পাচ্ছি যে দীর্ঘই পাইলাম বা হ্রস্বই পাইলাম, যাই পাইলাম কেন কি হলো? এ হলো, হয়নি? আচ্ছা 5 নাম্বার একটু খেয়াল করে দেখেন তো, যদি অ কিংবা আয়ের সাথে হ্রস্ব কিংবা দীর্ঘ হয় ইজ ইকুয়াল টু ও হয়, কি হয়? মানে এটা মিলিত হলে ও হয়ে যাবে, মানে এদের আর অস্তিত্ব থাকবে না, ওইটা বাদ হয়ে কি হয়ে যাবে? ও হয়ে যাবে। যেমন আমি যদি লিখি যথা যোগ ইচ্ছা, যথা যোগ উপযুক্ত, তাহলে কি হবে? যথোপযুক্ত, যথোপ। আচ্ছা আমি লিখলাম হিত প্লাস উপদেশ, পাচ্ছ তো? আলহামদুলিল্লাহ, সমস্যা নাই তো? তাহলে দেখো যে যথাযোগ উপযুক্ত ইজ ইকুয়াল টু যথালয় যথোপযুক্ত, মানে ভাই এই অংশটা কেটে দিবেন ভাই, আর এটা কেটে দিবেন ভাই, যা থাকবে লিখে দেবেন, শেষ। মানে এটাকে করে দিবেন ও, আর এটা কেটে দিলে যথোপযুক্ত। হিতোপদেশ বানানটা কি জানো? অনেকেই ভুল করে, এবং পরীক্ষায় আসেও। হিতোপদেশ বানানটা আসে, তোমরা মনে করি কোথা থেকে এই বানানটা দিল? সন্ধির নিয়মে এই বানানটা দেয়। দেখো সন্ধির নিয়ম কেউ যদি জানে তাহলে অনেক বানান সে পারবে, অনেক বানান, যেমন আবিষ্কার, পুরস্কার, পুরস্কৃত, উত্থাপন, উপস্থাপন, সংস্কার, সংস্কৃত, সম্মান, সঞ্চয়, এই বানানগুলো পারবে। এগুলো নিয়ম মেনে হয়েছে। কিসের নিয়ম? সন্ধির নিয়মে হয়েছে। তাহলে আস্তে আস্তে দেখো, হ্যাঁ এটা শেষ করে দেখো, এবার দেখো হিতোপদেশ, তাহলে হিতোপদেশ, অনেকে এই বানানটা এরকম করে, হিতোপদেশ করে না? ঝামেলাটা কোথায় জানো? উচ্চারণে। যখন বলে হিত পো, তখন পয়ে পো দিয়ে দেয়, কিন্তু আসলে হিতোপদেশ, হিত উচ্চারণে পো হোক, কিন্তু এখানে নিয়ম অনুযায়ী হবে। বুঝতে পেরেছ? তারপর দেখো আমি লিখলাম, ধরে নাও প্রশ্ন, প্রশ্ন যোগ উত্তর, তাহলে কি হবে? তাহলে প্রশ্নোত্তর বানানটা লিখো। তাহলে প্রশ্নোত্তর বানানটা কি? প্রশ্ন, প্রশ্নোত্তর,
এটা কিন্তু তয়ে তয়, এটা কিন্তু ও নয়, এটা তয়ে তয়ে যুক্ত। যদি মাত্রা থাকে তয়ে ত, যদি মাত্রা না থাকে তাহলে ও। বুঝতে পেরেছো? তাহলে প্রশ্ন উত্তর। ঠিক আছে। আচ্ছা, এরপরে 6 দেখতে পাচ্ছ ভাইয়া? দেখতে পাচ্ছ? আচ্ছা, বুঝতে না পারলে বলবে, তোমরা ছেলেরা বিশেষ করে বলবে। দেখো, তোমাদের অন্যায় যে বলে না, ওরা আসলে একটু কম বলে, অনেকগুলো মেয়ে দেখে ভয় পায়। হ্যাঁ, দেখো, যদি দেখো যদি আয়ের সাথে শুধু রি থাকে, কি থাকে? রি থাকে, ইজ ইকুয়াল টু অর হয়। কি হয়? অর। অর অর কি হয়? অর হয়। নিয়মটা হচ্ছে, যদি অ কিংবা এর সাথে রি যুক্ত হয়, দেখো আমি লিখলাম মহা যোগ হি, তাহলে কিন্তু মহর্ষি হবে না। অনেকেই বলে যে মহা আছে, তাই না, লাগিয়ে দিলাম মহর্ষি। মহর্ষি না, এটা হচ্ছে মহর্ষি। তাহলে কি? মহর্ষি, মহর্ষি, মহর্ষি। আচ্ছা, দেব যোগ ঋষি, তাহলে কি হবে? দেবর্ষি। দেখেন ভাই, এখানে কিন্তু একটা ওর আছে, দেখো দেবর, এই যে ওর, এই যে ওর, দেবর্ষি। আচ্ছা, দেখো সপ্ত যোগ ঋষি কি হবে? ভালোই তো, সপ্তর্ষি। তাহলে সপ্তর্ষি, সপ্তার্ষি না, এটা হচ্ছে সপ্তর্ষি। যদি অ কিংবা আয়ের সাথে ঋত কথাটা থাকে, কি থাকে? ঋত, তাহলে এটার যুক্ত ফল হবে আর। এর আগে ছিল অর, খেয়াল করতে হবে রি আর কোথায় ঋত আছে। যদি ঋত থাকে, যদি ঋত থাকে তাহলে কি আর হবে, আর যদি রি থাকে শুধু তাহলে অর। তাহলে রি থাকলে কি ছিল কি? আর যদি ঋত থাকে, যদি রি থাকে, যদি ঋত থাকে, যদি ঋত থাকে, যদি ঋত থাকে, ভেরি গুড। আচ্ছা, এই জন্য তো সব তোমরা বোকা না। শোনো, খুবই বেশি প্রয়োজন মনে না হলে বাইরে যাওয়া যাবে না, নাহলে কিন্তু প্রয়োজন সমস্যা। এই যে ভিডিওর মধ্যে ভাগ করে দিলেন। দেখো আমি লিখলাম, কি লিখলাম এটা বলো তো? তৃষ্ণা। এটা কি লিখেছি? তৃষ্ণা যোগ ঋত, তাহলে কি হবে? তৃষ্ণার, তৃষ্ণার তো। এটা হচ্ছে দেখো শীত, শীত যোগ ঋত কি হবে? করো, লিখো শীতার, শীতার্ত হয়, শীতার্ত। আচ্ছা, আমি যদি ক্ষুধার্ত বলি, হ্যাঁ, আমি যদি বলি পিপাসার্ত, হ্যাঁ, পিপাসা যোগ ঋত, তাহলে পিপাসা ও পিপাসা যোগ ঋত, তাহলে কি হবে? পিপাসা, পিপাসার তো, তাহলে পিপাসার, পিপাসার তো, ঠিক আছে না? পিপাসা যোগ ঋত, তাহলে কি পিপাসার। ঠিক আছে। আমি যদি বলি ক্ষুধা যোগ ঋত, ক্ষুধা যোগ ঋত, তাহলে কি হবে? ক্ষুধার্ত। থো মনে হচ্ছে, কিন্তু আসলে তো ক্ষুধার্ত। হ্যাঁ, ঋণাত্ম, ঋণ যোগ ঋত, ঋণাত্মক, আত্মক। ওখানে ঋণাত্মকে তো রেপ নাই, আছে কি? রেপ নাই ওখানে হবে। ঠিক আছে, এখন রেপ না থাকলে তো আর হচ্ছে না, হচ্ছে কি? হচ্ছে না।
এরপরে খেয়াল করে দেখো মজার বিষয়, এইট ইজ ইকুয়াল টু, যদি কখন এরকম হয় আ কিংবা আয়ের সাথে এ কিংবা ওই হয়, ইজ ইকুয়াল টু কি হয় জানো, কি হয় বলো তো? তাহলে অ কিংবা আয়ের সাথে এ বা ওই যা যুক্ত হয় কি হবে? ধরো আমি লিখলাম, দেখো জন যোগ এক, জন যোগ এক কি হলো? জনৈক, জনৈক। এই দেখো জনৈক, হ্যাঁ হ্যাঁ, জনৈক একজন মানুষ চলেছে। জনৈক মানে কি? কোনো একজন, কোনো একজন এসেছিল। তাহলে জনৈক, আমি যদি বলি মত ঐক্য, ঐক্য, তাহলে কি হলো? মতৈক্য, মতৈক্য মানে কি? ঐক্য, তাহলে মতই। তাহলে দেখো এখানে এ হোক আর এখানে ওই হোক, ইজ ইকুয়াল টু উড়ানি হয়ে গেল, ইজ ইকুয়াল টু উড়ানি হয়ে গেল। কিন্তু বুঝতে হবে যে উড়ানিটা আসলে দিচ্ছ কোথায়। এখন দেখো ঝামেলাটা হচ্ছে এটা বাদ, এটা বাদ, এ এ ক যুক্ত কয়ে জফলা যুক্ত, কথা বুঝলি? এখন অনেক সময় উড়িয়ে দিল, বাট উড়িয়ে দিব কোথায়? তাহলে কি এখানে আমি যখন জন যোগ এক লিখলাম তখন এটা বাদ, তখন এটা বাদ হয়ে গেলে কি হবে? জনই, আর এইখানে এক, তাহলে জনৈক, জঙ্গ বাহাদুর। ঠিক আছে, তাহলে এটা বুঝতে হবে যে কোথায় এটা ঠিক লাগাতে হবে। ঠিক আছে, কে স্যার কিছু বলবে? স্যার বলবো, এর মাঝামাঝিতে গিয়ে গান বলবো। সবাই বলবে যে স্যার শুধু গান বলার জন্য আসে মনে হয়, ভিডিও দেখাবে। আচ্ছা আস্তে, এবার দেখো যদি অ কিংবা আয়ের সাথে এ, দুঃখিত, অ কিংবা ও থাকে, ইজ ইকুয়াল টু ও হয়, ও হয়। ঠিক আছে, দেখো আমি লিখলাম মহা যোগ, মহাযোগ ঔষধি, ঔষধি। ঠিক আছে, তাহলে এটা কি হবে? তাহলে এখানে দেখো আমরা এটা এটা কাটে দেবো, এইটা কেটে দেবো, এইটা এইদিকে চলে আসবে, তাহলে এই পর্যন্ত থাকবে। তাহলে ম হৌ মহৌষধি। ঠিক আছে, বন যোগ ঔষধি, তাহলে কি হবে? বনৌষধি। তাহলে দেখো এইখানে আমরা ও লাগাই বা ও লাগাই, ইজ ইকুয়াল টু ও হয়, হয় না? তাহলে মহাষধি মহৌষধি, বনৌষধি বনৌষধি। বুঝতে পেরেছ? এবার আমাদেরকে জফলা, বফলা এবং রফলার নিয়ম পড়তে হবে, এটা খুবই ইম্পর্টেন্ট। এবার এটা খুবই মনোযোগ দিয়ে দিতে হবে, পরীক্ষা আসলে এই তিনটা থেকে আসার সম্ভাবনা খুবই বেশি। এর আগের গুলো আসে, জনৈকটা যেমন খুবই গুরুত্বপূর্ণ, এরপরে যেগুলো পড়বে যে এখন 9 থেকে 10 থেকে 12 পর্যন্ত খুবই ইম্পর্টেন্ট, 10 থেকে 12 পর্যন্ত। দেখো 10 কথা বলো না, লিখেছে এরকম যে রস্বই কিংবা দীর্ঘই যোগ অন্য স্বর, কথাটা বুঝো। রস্বই, রস্বই প্লাস রস্বই ও দীর্ঘই, মানে রস্বই কিংবা দীর্ঘইর সাথে যদি অন্য কোনো স্বরধ্বনি, অন্য কোনো স্বরধ্বনি মানে কি? মানে এগুলোর সাথে এগুলো না, এগুলো বাদে অন্য স্বর, অন্য স্বর, তাহলে এগুলো বাদে তো আরো অনেক স্বর আছে। আচ্ছা, তাহলে এদের মিলিত রূপ হবে, এদের মিলিত রূপ হবে জফলা। কি হবে? জ ফ লা, যোগ স্বর,
অর্থাৎ জফলা দেওয়ার পরে স্বরধ্বনি, স্বরধ্বনি। এটা হচ্ছে নিয়ম। তবে উদাহরণ চাইলে বুঝতে পারবো। দেখো আমি এখানে লিখলাম এই শব্দটা, কি লিখলাম? ইত্যাদি। দেখেন এখানে জফল আছে না ভাই? আচ্ছা, জফল আছে। তাহলে আমরা দেখেন নিয়মটা কিভাবে অ্যাপ্লাই করলাম। ইতি যোগ আদি, খেয়াল করেন এই যে জফলার পরিবর্তে এই রস্বইকার, জফলার পরিবর্তে রস্বইকার, এটা যদি আমরা এইভাবে লিখি ইতি যোগ আদি, তাহলে কি হবে? ইত্যাদি। একই কথায় উল্টা করে লিখলাম। কারণটা হচ্ছে দেখো আমরা বলেছি যদি এই রস্বইর সাথে অন্য স্বর মানে আ যুক্ত হয় তাহলে এগুলা বাদ চলে যেয়ে কি হবে? জফলা হবে। এই জফলা, আর এই আকারটা হয়ে গেল এখানে, এই আকারটা এখানে। তাহলে দেখেন এটা কাটাই দিলাম, এরকম করে দিলাম, আকার থাকলো, আর এইখানে দয় রস্বইকারে দি। বুঝতে পারছেন? আচ্ছা আমি আবার নিয়ে আসি। দেখো বলেছি যদি রস্বই কিংবা দীর্ঘই থাকে ওটা বাদ চলে গিয়ে কি হবে? জফলা হবে। ত জফলা, ওই আকারে আ, তারপরে দয় রস্বইকারে দি। আরেকটা দেখাই, আরেকটা দেখালে বেশি ভালো লাগবে। আমি লিখলাম, দেখেন কি লিখলাম? অত্যাচার। এই শব্দটা কিভাবে গঠিত হলো দেখেন। আজ আমি এখানে দাঁড়াও, তোমরা তো বুঝতে পারছো যে অতিযোগ আচার ভাঙতে হবে। দিকে দেখো এটা জানো তাই এইখানে লিখলাম। তারপরে কি এই জফলার পরিবর্তে একটা রস্বই দিলাম, আর এই তটা থেকে গেল, আর এই আকারটা চার, অত্যাচার। ঠিক আছে, এবার তোমরা এটা করো তো, করো করো, খাতায় করো, লিখে না। যদি যোগ আপি ওপি, এখানে তো আ নাই, জদ্দা না। এই বানানটা কিন্তু যদ্যপি, অনেকে কি করে যদ্দাপি, যদ্যপি। ঠিক আছে, এটা করো। কি লেখা আছে এটা? হ্যাঁ করো এটা। ধয়ে আকার র, হয়েছে? মসি প্লাস আধার লিখেন, লিখেছেন? হুম করো। নদ্দম্বু, নদ্দম্বু করো, দেখো। তুমি করোনি কেন? পাচ্ছ না? একবার তো বলছো না যে ভাই আমি তো পাচ্ছি না, কি করব? এবার বলছো, কত বড় সাহস, বলছে না। দেখি তুমি করছো, রস্বই দিয়েছে কেন? মসি বানানো রস্বই হয়, তাহলে দীর্ঘ হয়, রস্বই দিছো কেন? হ্যাঁ বসো, মসি বানান দীর্ঘই। হ্যাঁ মসি প্লাস আধার, আধার মানে কি রে? তাহলে মসি আধার মানে কি? মশাধার মানে কি? মাছের 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 অন্ধকার। এই আধার মানে কিন্তু অন্ধকার না, এই আধার মানে পাত্র, আধার মানে জায়গা। এই আধার মানে কি? জায়গা। এর এর আগে যেটা ছিল এটা আধার নয়, এটা আধার। যেটা অন্ধকার হচ্ছে এটা কি? আধার। আর এটা আধার, এটা শুধু কি চন্দ্রবিন্দু হবে না, এটা শুধু লিল্লা আধার। লিল্লা কি? লিচ্ছাকা শুধু আধার, উপরে চন্দ্রবিন্দু যদি দাও তাহলে সেটা আন্ধার, আন্ধার। হ্যাঁ ওই যে উপরে চন্দ্রবিন্দু, এখানে দন্তন্য হয়ে গেল। বুঝতে পারোনি কি হয়ে গেল? ধরবো ফোনটা। আসসালামু আলাইকুম, কে বলছিলেন? এটা হচ্ছে আমার ফুপু, উনি হসপিটালে আছে।
ও কেন চলে চলে গেছে কি? আচ্ছা 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 ঠিক আছে। এই সবাই একটু হাঁকাহাঁকি করলাম। এই বোরিং লাগছে? না 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 আমি গান কহব না খো। আচ্ছা দুঃখিত, আমি ওই ফোন দিতে গিয়ে আপনাকে আবার ফোন ফোন দিয়ে দিতে আসছি। কোথায় তুমি? অফিসে গেছো কেন? মানে একটা কাজে শেষ হয়নি? কাজ না শেষ হয়ে তুমি খাওয়া দাওয়া করতে দিলে কেন? ডাকছে যে ওখানে, ওখানে ডাকছে এমআরআই শেষ হয়নি তো? না 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 নিয়ে যাও, ওখানে নিয়ে যাও। তোমরা একটা কাজ দুইবার তিনবার করে করো। ডাকছে দ্রুত যাও। এই কথা বলো না, বেশি কথা বললে তো সমস্যা। গরম, কম কথা বললেই গরম আর লাগবে না। আর যত বেশি নড়াচড়া করবা কথা বলবা তত হাঁসফাঁস ধরবে। বুঝতে পেরেছো এটা? এত সুন্দর করে পড়াচ্ছি তাই গান ভালো লাগবে লাগবে না। দেখো এটা কি, তাহলে মসি বানানটায় দীর্ঘ। মসি মানে কি? মসির চেয়ে কলম। মৎস্যাধার মানে হচ্ছে মাছের আধার না, এটা হচ্ছে যে কলম রাখার জায়গা, বুঝলেন? হ্যাঁ এটা হচ্ছে কলম রাখার কি, কিন্তু আমরা পুকুর মনে করেছি যে পুকুরের মধ্যে আইলা মাছ। নদম্বু, নদী প্লাস অম্বু, দেখি লিখেছে নদী প্লাস অম্বু, মানে আম্বু হয়ে গেছে, মানে কি আম্মা গান বলতে চাইছে সে। হ্যাঁ তাহলে অম্বু মানে কি? অম্বু মানে হচ্ছে আর কি, অম্বু মানে পানি, আর নদম্বু মানে নদীর জল। ঠিক আছে ঠিক আছে। আচ্ছা তাহলে দেখো তো জফলাটার নিয়ম কি আমরা পারলাম না? এরকম যদি আরো আসে পারবো না? পারবো, এবার ইজি চুটকি। আচ্ছা ভালো আছি ভালো থেকো, আকাশের ঠিকানায় চিঠি লিখো, দিও তো মানে প্রিয় তোমার মালা খানি, দিও তোমার পাখা খানি, লেগেছে গরম অন্তরে আমার ভেতরে বাহিরে, অন্তরে আছো তুমি দুনিয়া জুড়ে। হলো? এবার এসো 11। বলবো তো একদম একদম একটা বিশাল একটা রিলস জুড়ে। 11 যদি রস্বই কিংবা দীর্ঘ এর সাথে অন্য স্বর হয় ইকুয়াল টু বফলা হয়, ব
ফলা প্লাস স্বরধ্বনি। বুঝছো? যদি রস্ব কিংবা দীর্ঘর সাথে অন্য স্বর হয়, রস্ব এবং দীর্ঘ ভিন্ন অন্য স্বর, রস্যের সাথে রস্য যুক্ত হলে তো আমরা জানি যে দীর্ঘ হয়, এটা তো আগে পড়েছি। রস্যের সাথে রস্য, রস্য এবং দীর্ঘর সাথে যদি রস্য এবং দীর্ঘ ছাড়া অন্য কোনো স্বরধ্বনি যুক্ত হয় তাহলে বফলা হয়। চিল্লা বলো কি? বফলা। তাহলে কিভাবে আমরা দেখবো? দেখো, এই দেখো, সু যোগ আগত ইজ ইকুয়াল টু কি? স্বাগত। দেখো তো ভাই, এখানে বফলা নাই, কি করে আসলো? যদি কখনো দেখো যে এই সু মানে এই রস্য উ যদি আয়ের সাথে যুক্ত হয়ে এখানে বফলা হয়েছে ভাই, অর্থাৎ এই রস্য কিংবা দীর্ঘ যদি অন্য কোনো স্বরধ্বনির সাথে যুক্ত হয় তাহলে বফলা হয়। কি হয়? তাহলে আপনারা এটা করতে পারবেন অবশ্যই। হ্যাঁ, ক্লিয়ার করতেছি। এটা দেখো, দেখো এটা হচ্ছে অনু যোগ, দেখো এই যে এখানে রস্য আছে না, এই রস্যটা আগে আছে না পরে আছে? এই অংশের পরে আছে। তাহলে এই পরে এটার সাথে যুক্ত হবে এটা। যদি বলেছি যে রস্য কিংবা দীর্ঘ যদি রস্য এবং দীর্ঘ ছাড়া অন্য কোনো স্বরধ্বনির সাথে যুক্ত হয় তাহলে যুক্ত ফলটা হবে বফলা। তাহলে দেখেন, আমরা এটা আর এইখানে এটার পরিবর্তে বফলা নিলাম, আর এর পরিবর্তে এ নিলাম, আর মধ্যাহ্ন স আর মধ্যাহ্ন নত হয়ে গেল। আবার 1 সেকেন্ড। আচ্ছা দেখো, আরেকটা উদাহরণ দিই তাহলে বুঝবা হয়তো। কি নিলাম? তাহলে কি তনু। দেখেন ভাই, কেন আমরা তনু করছি? কারণ এই বফলার পরিবর্তে একটা রস্য দিব। তনু যোগ এই যে এই দীর্ঘ, এটা থেকে গেল দীর্ঘ, তনু, তন্নি, তন্নি। আচ্ছা আমি লিখলাম, দেখো এখান থেকে আবার বোঝা আরো লেখা যাবে। আমি লিখলাম দেখো, উপর, উপরযুক্ত। এই বানানটা কিন্তু সঠিক। অনেকেই কিন্তু এই বানানটা কি লিখে জানো? অনেকে লিখে এরকম উপরোক্ত, এরকম করে উপরোক্ত এই বানানটা লেখে। এই বানানটা কিন্তু ভুল। এই বানানটা উপযুক্ত কিংবা উপরই উক্ত। তো এই বানানটাকে যদি আমরা ভাঙি, দেখেন আমরা বলেছি যে জফলা যদি মানে দুঃখিত, এখানে বফলা, তো জফলা না, এখানে তো বফলা। আচ্ছা অন্য একটা, এটা তো জফলা হয়ে গেছে, তাই আগের নিয়ম, এটা তো আগের নিয়ম, উপযুক্ত এটা না, বফলার ক্ষেত্রে দিতে হবে। বফলা দেখো, তন্নি, তারপরে হচ্ছে স্বাগত হলো, অন্বেষণ হলো, তারপরে স্বচ্ছ, স্বচ্ছ হবে না, অচ্ছ হবে না, অচ্ছ বলে কথা নাই। কিন্তু ঘটনা হলো যে দুইটা ভাগ হতে হবে, দুইটা ভাগেরই কি আলাদা অর্থ থাকতে পারে। হ্যাঁ, এটা হতে পারে। দেখো, সুযোগ অল্প, এটা হবে। ভেরি গুড। দেখো এই যে রস্য আছে না, এই অয়ের সাথে যুক্ত হলে এটা আমরা ব দিই না, এই বটা দিই না। তাহলে দেখো এই বটা কোথা থেকে এসেছে? এই যে রস্য, এই রস্য এর সাথে অযুক্ত হয়েছে, রস্য অযুক্ত হয়ে বফলা হয়েছে। আর এইখানে এই যে এই লয়ে পটা থেকে গেছে, লয়ে প যুক্ত থেকে গেছে স্বল্প। বুঝতে পারেনি? তারপরেও কি বুঝতে পারেনি বলো? পেছনের দিকে পেরেছ? এই পাশে না, আমি বুঝাবো আবার, সমস্যা নাই, বলো, না পারলে বলো। হ্যাঁ, স্বদেশ হবে না। স্বদেশ হলে তো বফলা ঠিক আছে, স্বদেশ। সুযোগ হবে না, অদেশ হয়। সুদেশ অদেশ হয় না। তাহলে কিন্তু স্বদেশের সাথে যে অর্থ সংগতিটা মিলবে না। আমরা যে এর আগে বলেছি না ইতি যোগ আদি, তখন কি হয়েছে? দুইটা অংশ মিলে একটা অর্থপূর্ণ অর্থ আসছে, এবং এটা ঠিকও আছে যে ইতি এবং আদি, এই অর্থাৎ শুরু এবং শেষ মিলে ইত্যাদি, মানে অনেক কিছু হয়। কিন্তু এখানে যদি তুমি লিখো সুযোগ, সুযোগ অদেশী, তাহলে অদেশী কি? এই অদেশীর সাথে স্বদেশের কোনো সম্পর্ক নাই। এই জন্য সব শব্দের তো সন্ধি বিচ্ছেদ হয় না, হয় হয় না। ইচ্ছা করে তুমি যেখানে ইচ্ছা সেখানে সব শব্দের সন্ধি বিচ্ছেদ করার দরকার নাই। শুধু বুঝতে পারবা যখন বফলা দিয়ে কোনো কিছু থাকবে, তখন বুঝতে হবে যে এই বফলার পরিবর্তে একটা রস্য কিংবা একটা দীর্ঘ হবে। দীর্ঘ হয়ে বাকি অংশটা ঠিক থাকবে,
অর্থাৎ এটাকে যদি আমরা ভাঙতে যাই তাহলে অবশ্যই অ পর্যন্ত রাখবো, যেখানে ব ফলা আছে সেই ব ফলার কারণে একটা রস্য দিব। তারপরে কি করব, এখানে এ আছে এ দিয়ে দিব, এখানে মূর্ধন্য স আছে মূর্ধন্য ন দিয়ে দিব, পাশাপাশি দিয়ে দিব। শুধু আমরা ব ফলার পরিবর্তে একটা রস্য দিব, যেখানে ব ফলা আসবে সেখানে আমাদের খেলা শুরু হবে, তার আগে কোনো খেলা নাই। খেলা আগে পিছিয়ে যদি শুরু করে তাহলে বোল্ড আউট হয়ে যেতে পারে, শুরু করা যাবে না। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে 12 নম্বর নিয়মে একটু যাই। শোনো, এখানে দেখো যে যদি কি হয়, যদি রিকারের সাথে অন্য স্বরধ্বনি শুরু হয়, অন্য স্বরধ্বনি যুক্ত হয়, তাহলে রিকারের সাথে অন্য স্বর যদি যুক্ত হয় তাহলে ফলাফল হবে র ফলা প্লাস অন্য স্বর, মানে স্বরধ্বনি। নিয়ম আসবে যে এইটুকু দিয়ে বলবে যে বাকি অংশটুকু কি হবে, তখন আমাদের ওইটুকু লিখতে হবে। দেখো কিভাবে, আমি লিখলাম পিতৃ, তাহলে এখানে রিকার আছে না ভাই, পিতৃ যোগ আদেশ, তাহলে কি হবে, তাহলে আমি বলেছি যে রিকার আর অন্য স্বর যুক্ত হলে রফলা হবে, তাহলে কি হবে পিত্র, আর এই যে আকারটা হয়ে গেল আ, পিত্রাদেশ, পিতৃ যোগ আদেশ, তখন পিত্রাদেশ। আমি লিখলাম মাতৃ যোগ আলয়, তাহলে কি হবে মাতৃ, মাত্রালয়, এই যে আলয়টা যুক্ত হলো মাত্রালয়। তাহলে মাতৃযোগ উপদেশ, তাহলে কি হবে, তাহলে হবে দেখো ময়াকারে এইখানে গিয়ে কি হবে তয় রফলা, হ্যাঁ, তারপরে এইটা কি হবে মাতৃপদেশ, কারণ কি এই রস্যটা এখানে রস্য হয়ে গেল মাতৃপদেশ। ইজিতে হচ্ছে যে এটার সাথে যদি অন্য কোনো স্বরধ্বনি যুক্ত হয় তাহলে রফলা হয়ে যায়। এর আগে বলেছিলাম রস্যই আর দীর্ঘের সাথে যুক্ত হলে জফলা হয়ে যায়, রস্য ও দীর্ঘের সাথে যুক্ত হলে বফলা হয়ে যায়। তিনটা নিয়ম একদম আসে। পানি, নিজেরা পানি মনে করছো নাকি মানে অভিনয় করছো সত্যি রে? আচ্ছা, এটা গিয়ে ভাষায় গিয়ে একটু চর্চা করতে, আমি যতটুকু দিচ্ছি এতটুকুই, এটুকু করলেই হবে। তারপর দেখো এত তো ধৈর্য হারা হলে হবে পাগল। আচ্ছা, কারেন্টটা চলে যাওয়াতে আমাদের ধৈর্যটা কি হারা হয়ে গেছে, আর সাথে হারার মতো ধৈর্য হারা হয়ে গেছে। এই কথা বলো না কেন, 13-12 হয়েছে, আরেকবার 12 করবি? আর নাম্বার দিব, আর নাম্বার দিব, আর দিব, আর দিব, এতটুকু শেষ, আর নাই, বুঝে নাই। দেখো এই কথা বলো না, এই দেখো এর সাথে যদি অন্য স্বর, অন্য স্বর, তাহলে কি হবে জানো, অয় হবে, কি হবে অয়। আবার ও এর সাথে অন্য স্বর ইজ ইকুয়াল টু আই হবে, কি হবে। এবার দেখো ও এর সাথে অন্য স্বর, এই তুমি মনোযোগী হও। দেখো এ প্লাস অন্য স্বর ইকুয়াল টু অয়, ওই প্লাস অন্য স্বর ইকুয়াল টু আই, ও প্লাস অন্য স্বর ইকুয়াল টু অব, আর ও প্লাস অন্য স্বর ইকুয়াল টু আব। কিভাবে হচ্ছে দেখো, যদি এরকম হয় নয়ন, কি নয়ন, এই শব্দটা লিখলাম নয়ন, তাই এখানে অয় আছে না, নয়,
তাহলে দেখো এখানে হচ্ছে নিযোগ অন। আমি যদি বলি চয়ন, চেযোগ অন, চয়ন। আমি যদি বলি নয়ন, চয়ন, শয়ন, কি লিখলাম? শয়ন। তাহলে কি হবে? সেযোগ অন। তাহলে কি দেখো, এই যে এ আছে না, এই যে এর সাথে অ যুক্ত হয়েছে, এই জন্য এটা হলো অই। আবার এখানে দেখো, যদি কখনো দেখে আই হবে কিভাবে? যদি ওই থাকে, তাহলে আমি এখানে লিখলাম নায়ক, আমি লিখলাম গায়ক, আমি লিখলাম চাইনা, চাইনা, চাইনা। তাহলে দেখো নায়কে আমরা এখানে তোমার নই যোগ অক, আমি দেখলাম গই যোগ অক, আমি লিখলাম চৌ, নাকি? আচ্ছা, ভুল হয়েছে কোথায়? ভুল হয়েছে কারণ হচ্ছে যে এটা তো এরকম করতে বলবে, এরকম হবে, এরকম হবে না, নয় হবে, তারপর হবে গই, তারপর হবে চই। কিন্তু আমরা আগে কি এটা করে দিয়েছিলাম, তাহলে এটা হবে নই গই চই, নই গই চই, নই গই। আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যালো, কে? পরে কথা বলছি ভাই, আমি একটু ক্লাসে আছি, হ্যাঁ, পরে ফোন দিচ্ছি আমি। এত সমস্যা হলো। পরেরটা বুঝতে পেরেছো? আমি কাটাই দিলাম, আমি লিখলাম এখানে হচ্ছে যে দেখো এটা হচ্ছে এটার, এটার, এটা হচ্ছে কার হচ্ছে এটা, এটা নই গই চই যোগ অনা, চই যোগ অনা, এগুলো চাই না, চাই না আমি তুমি। তোমরা বলবে ছেলে, তোমরা বলবে তোমরা ওই যে মেয়ের সাথে তাল মিলাই দিলে। ফুল গান, ফুল গান, ফুল গান, ফুল গান। এই দেখো এবারে ও প্লাস অন্য শব্দ হলে কি হবে? আমি এখানে লিখলাম দেখো লবণ, এখানে অব আছে না, অব, আমি বললাম পবন, পবন, তো লবণ পবন। তাহলে লবণে দেখো লো যোগ অন, লো যোগ অন, আর পো যোগ অন, অন। আচ্ছা, তাহলে তোমরা এটা করো তো, পারছো কিনা দেখি, পারো কিনা? গোযোগ, তাহলে এখানে অব আছে কিভাবে? গব, নাকি? তাহলে গবে, তাহলে গব যোগ এই শোনা, গবে শোনা, বুঝছো না? বুঝছো না? আরেকটা দিব। আচ্ছা, আরেকটা দিয়ে হচ্ছে আসসালামু আলাইকুম, বলো। ভেতরে ভেতরে ঢুকো, এসে বসে থাকবে কেন? ভেতরে ঢুকে বলো যে আমাদেরকে ডেকেছেন, নুরান্নার আমরা এসছি 201। আচ্ছা, এই তিনটা উদাহরণ, আর যদি দু একটা আসে তাহলে দেখো, হ্যাঁ, লবণ পবন গবেষণা, গবেষণাটা খুব ইম্পর্টেন্ট। লবণটা মাঝে মধ্যে আসে, পবনকে মাঝে মাঝে পাওয়া যায়, ঠিক আছে, ইম্পর্টেন্ট। আচ্ছা, এবার দেখো এটা হচ্ছে লিখলাম কি নাবিক, কি লিখলাম? নাবিক। আমরা লিখলাম পাবক, আমরা লিখলাম ভাবুক। এই তিনটা করো তো দেখি, পাচ্ছ কিনা? এটা কিন্তু এটার নিয়ম। দেখো এখানে নাবো, পাবো, আবো, ভাবো, আবো, এখানে আবো 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 সবগুলোতে আছে। হ্যাঁ, করো, তাহলে কি হবে? নৌ, নৌ যোগ ইক, পৌ, পৌ যোগ অক, ভো, ভো যোগ উক। হয় না? তাহলে এই যে এই তিনটা নিয়ম লিখেছি না, ওই আগের যে তিনটা আর এই তিনটা, এই 6টা নিয়ম খুব ইম্পর্টেন্ট। এই তিনটা থেকে প্রশ্ন আসে, প্রায় আসে, প্রায় আসে প্রশ্ন। তোমরা বলবে যে নাবিকের সন্ধি বিচ্ছেদ কোনটা? তোমরা পারো না? নাবিকে
নাবিকে কখনো কখনো মনেই হয় না যে নৌ কথাটা আসবে, কিন্তু তোমরা পড়ে 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 করে এটা বুঝে গেছে। পাবকে পৌ আসবে কিভাবে, চাবুকে চৌ আসবে কিভাবে, ভাবুকে ভৌ আসবে কিভাবে। আচ্ছা এবার লিখো নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি। ওপরে টাইটেল লিখবা যে এগুলো নিয়ম মানে না, এগুলো কি মানে না, নিয়ম মানে না। নিপাতনের সিদ্ধ, নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি, নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি, এগুলো মনে রাখতে হবে, এগুলোতে এটিএম করতে হবে। কি করতে হবে, একটা না মুখস্থ, এগুলো নিয়ম গেল। এবার হচ্ছে ব্যতিক্রম, একটা না মুখস্থ। গরমই পড়েছে না, ভেতরে কিন্তু আমার সমুদ্র তৈরি হয়ে গেছে। দেখো এখন তো ঠান্ডা, গরম তো নাই, তাহলে দেখো নিপাতনে, নি পা তনে সিদ্ধ স্বর সন্ধি। খেয়াল করবা, আমরা একটা মনে রাখার কৌশল লিখবো। হ্যাঁ লিখো স্বৈর শাসন প্রতিষ্ঠা করতে না পেরে, সৌর শাসন প্রতিষ্ঠা করতে না পেরে কুলোটা মেয়েটি, কুলোটা মেয়েটি, কি মেয়েটি রে, তাহলে সৌর শাসন প্রতিষ্ঠা করতে না পেরে কুলোটা মেয়েটি অন্যান্য 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 পৌরাদের নিয়ে ভারতে পালিয়েছে, ভারতে পালিয়েছে। তাহলে দেখো সৌর শাসন প্রতিষ্ঠা করতে না পেরে কুলোটা মেয়েটি অন্যান্য পৌরাদের নিয়ে ভারতে পালিয়েছে। ঠিক আছে, ভারতে পালিয়েছে। সেখানে গিয়ে গবাক্ষের পাশে বসে মার্তণ্ডের আলোতে শুদ্ধ দনের সাথে প্রেম করছে। দেখো আমি যেগুলোকে দাগ দিয়েছি এগুলো হচ্ছে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি, এগুলি মনে রাখলে তোমাদের জন্য ইম্পর্টেন্ট, এগুলোই আসবে পরীক্ষায়, এবার আসবে না। সৌর শাসন প্রতিষ্ঠা করতে না পেরে কুলোটা মেয়েটি অন্যান্য পৌরাদের নিয়ে ভারতে পালিয়েছে। সেখানে গিয়ে গবাক্ষের পাশে বসে মার্তণ্ডের আলোতে শুদ্ধোদনের সাথে প্রেম করছে। তাহলে এগুলোতে কিছু তোমরা বুঝতে পারোনি, যে এই অর্থগুলো তোমরা জানো না, আমি অর্থগুলো বলে দিচ্ছি। সৌর শাসন, সৌর বানানটা এইটা, স্বৈর শাসন, তোমার মানটা ভুল করেছি বলবো না। আচ্ছা, স্বৈর শাসন প্রতিষ্ঠা করতে না পেরে কুলোটা মানে হচ্ছে খারাপ স্ত্রীলোক, যার চরিত্র খারাপ, মেয়েটি অন্যান্য মানে কি আর অনেককে নিয়ে, পৌরা মানে বয়স্কদেরকে নিয়ে ভারতে পালিয়েছে। সেখানে গিয়ে গবাক্ষ মানে জানালার পাশে বসে মার্তণ্ড মানে সূর্যের আলোতে শুদ্ধোদন মানে হচ্ছে গৌতম বুদ্ধের বাবার নাম শুদ্ধোদন, গৌতম বুদ্ধের বাবার সাথে প্রেম করছে, ভারতেই গেছে। হ্যাঁ, নরেন্দ্র মোদীর নাম বললে নরেন্দ্র মোদীকে নিপাতনের সিদ্ধ স্বরসন্ধি। হ্যাঁ, তাহলে এইটা পেয়েছো। তাহলে এখানে আমরা পাইছিলাম 1 2 3 4 5 6 7 7টা। তাহলে কি সুন্দর করে তোমরা এখানে অ্যারো চিহ্ন দিয়ে এভাবে লিখে নিতে পারো মূল শব্দগুলো কোনটা। এটা হচ্ছে সৌর, তারপর এটা কি কুলোটা,
স্থূলতা, তারপরে কি অন্যান্য, অন্যান্য, তারপরে কি প্রৌঢ়, এটা হচ্ছে প্রৌঢ় আর কি, প্রৌঢ়, তারপরে কি গবাক্ষ, গবাক্ষ, তারপরে কি মার্তণ্ড, মারতণ্ড, তারপরে কি শুদ্ধোদন, শুদ্ধোদন। তাহলে এই কারণকে যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি, যদি বলা গেলে সন্ধি বিচ্ছেদ করো, তখন কি করবা? তাহলে সযোগ, সযোগ ইরো, ঠিক আছে, তারপরে কি কুল যোগ অটা, তারপরে কি অন্য যোগ অন্য, তারপরে কি, তারপরে প্রযোগ উড়ো, প্রৌঢ়, ঠিক আছে, তারপরে হচ্ছে গোযোগ অক্ষ, তারপরে কি মার্ত, মার্ত যোগ অন্ড, তারপরে কি শুদ্ধ যোগ ওদন। ওদন মানে কি? ওদন মানে হচ্ছে খাদ্য, খাবার। ওদন মানে খাবার, শুদ্ধ খাবার, সেটা শুদ্ধোদন। কিন্তু শুদ্ধোদন হচ্ছে গৌতম বুদ্ধের বাবার নাম। তাহলে এটি পারবা না, এটি এটি এটিএম করতে হবে। কি করতে হবে? এটিএম, এ এক টি টানা এম এ মুখস্থ, একটা না মুখস্থ। বুঝতে পেরেছ? নিতেশ নাকি তোমার নাম? নিতাই হলো আর কি, নি তো ঠিক আছে, নি তো চেঞ্জ হয়নি, ঠিক আছে। বাবা, যে এমন ভাব করছে আমাকে হাঁকিয়ে দিবে। হয়েছে? আচ্ছা, এতক্ষণ থেকে লেখা হয়নি? দেখি, কি দেখতে পাচ্ছ না? দেখি, আমি ওখান থেকে বলে দিচ্ছি, দেখতে হবে না, দেখো তোমাদের চোখ দিয়ে আমি দেখে দিচ্ছি। আচ্ছা, গবাক্ষ, মার্তণ্ড, শুদ্ধোদন, তো কি এটা কি গোযোগ অক্ষ, মাত্র যোগ অন্ড, মাত্র যোগ অন্ড, মাত্র যোগ অন্ড। সৌর শাসন প্রতিষ্ঠা করতে না পেরে কুলোটা মেয়েটি অন্যান্য পৌরাদের নিয়ে ভারতে পালিয়েছে, সেখানে গিয়ে গবাক্ষের পাশে বসে মার্তণ্ডের লাতে শুদ্ধোদনের সাথে প্রেম করছে। অনেক দূরে, আসলে তোমাদের খুব কষ্ট হচ্ছে না? হ্যাঁ, বুঝতে পেরেছ? এই খাওয়া দাওয়া করে আসছো? শুদ্ধ যোগ ওদন, শুদ্ধ, দ ধ, শুদ্ধ, দেখো দয়ে ধ, হ্যাঁ শুদ্ধ লিখো, শুদ্ধ, শুদ্ধ ধ, শুদ্ধ বানান লিখতে জানো না? হ্যাঁ, ধ লেখো, হ্যাঁ ধ, আবার ধু লিখে দিও, শুদ্ধ, শুদ্ধ, শুদ্ধ তো দেখো, শুদ্ধ যোগ ওদন, এর কি অধন, মানে কত যে ভুল লিখে রে আল্লাহ। দেখি, হুসমোটা পাবলিক সব, এই যে শুদ্ধ, এই যে সুদয় ধ যোগ ওদন, অদন, ওদন, আর বাকিগুলো কে লিখবে? আচ্ছা, এই এই চোখ ফাটাই দেবো। কি তো কত সুন্দর লিখেছে। এই শোনো, তোমরা যদি বুঝতে না পারো কোনো, আমাকে বলবা, আজারে ওদনের জায়গায় চোদন লিখে দিও না, ফাইজলাম করার একটা সীমা থাকে। হ্যাঁ, ওদন লিখেছে একজন অধম, কেউ তো লিখবে যে অধম। দেখো,
একটু বসতে দাও তো আপুকে। যাদের একটু সমস্যা হবে তারা আগে আগে এসে বসবা, নাহলে ভোর রাতে এসে ব্যাগ রেখে যাবা। শুনো, আমি তোমাদের সহজ টেকনিক শিখে দিই। আমরা কি করেছি জানো, বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরিতে পড়ার জন্য আগে কি দিতে হয়, লাইব্রেরিতে বসার জন্য আলাদা দিকে ব্যাগ রাখতে হয়। আমরা ফজরের নামাজ পড়ে ব্যাগ রেখে আসতাম। হ্যাঁ, না তুমি ওখানে এসে নাম লিখে দিবা যে আমি অনন্যা বলে গেলাম, সবার আগে যেন আমি জায়গায় পাই, নাহলে কিন্তু মারামার লাগাই। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা এই শোনো, এই যে ছেলেটা লিখেছে যে ধরে নাও এটা এরকম না, এটা এটা কি, এর মধ্যে কি কি আছে বলো তো? মধ্যাহ্ন স, মধ্যাহ্ন স যোগ মধ্যাহ্ন ন। দেখো এই মধ্যাহ্ন স এর পরে হসন্ত, এটাকে বলা হচ্ছে হসন্ত, মানে এখানে কোনো অ নাই, এই একাই ছোট্টা তালাক প্রাপ্তা মহিলা, না এটা ছেলেও হতে পারে। হ্যাঁ, তালাক প্রাপ্ত ছেলে, বিধবা নাকি ছেলে। তালে বস দন্তেশ্বর, যে যেটা দিতে পারে সমস্যা নেই। দাস বানানে, দাস মানে গোলাম, দাস মানে কি গোলাম। কেউ কেউ যদি এরকম লিখে যে আমার নাম হচ্ছে জীবনানন্দ দাস, তাহলে তুমি কি করবা? এই দাস কথাটা জীবনানন্দ দাস লিখেছে যে এটা আমি দাস, কিন্তু আমরা দাস বানানে এটাই লিখি, আমরা গোলাম। কিন্তু কোনো নামের পরিবর্তন করা যাবে না। কেউ যদি কখনো কোনো বিখ্যাত মানুষ দাসটা তালে বসা দিয়ে লিখেছে, কোনো সমস্যা নাই, কারণ যে তালে বসা আর দন্তাসের মধ্যে কোনো ঝামেলা নাই, কারণ এরা কি তৎসম শব্দ না, এরা কি শব্দ, হয় বিদেশি, নাহলে আরবি, নাহলে ফার্সি। তাহলে আরবি ফার্সি ইজ অলসো ইকুয়াল টু বিদেশি শব্দ। এটা হয়েছে, এটা আমি 1 মিনিটের মধ্যে মুখস্থ করতে বলছি, আমি ধরবো সবাইকে 1 মিনিটের মধ্যে। এই শব্দ করে পড়তে বারণ করছে, শব্দ করে পড়া যাবে না, খুব সুন্দর করে আস্তে আস্তে আত্মস্থ করো। এটা এই যে শুধু এই যে যেটা টেকনিকটা, এটা মুখস্থ করো। এটা আওয়ামী লীগের কোন লোকের কাছে এটা আবার বললো না, নাহলে মাইর দিয়ে দিবে। এই বলবা যে আমার স্যার আওয়ামী লীগ করে, না মার খেতে পারবো না। হ্যাঁ, কোনো ভয় নাই, আমি কি জানো, আমি জেল খাটা পাবলিক। হ্যাঁ, অলরেডি 15 দিন কেটেছি, এটা 15 বছর হলে সমস্যা নাই। ছেলে একটা একদম সেই, হ্যাঁ, অধিকার আদায় করেছে, আমাকে বলে আমার যে কিসমিস শেষ হয়ে গেছে, তুমি এতদিন থেকে আসছো না, মানে ও বাড়িতে আছে এখন, আমি শেষ হয়ে গেছে, খালি ফোন দিয়ে। আমি কি বাবা কি বললা, আমার বলো তো, কি বুঝতে পারছি না, বলো তো, তুমি বলে দাও। আমি বুঝতে পারছি মাঝে মধ্যে তো দেখা যাচ্ছে সব কথা শোনা যাবে না। কি বললো, আবার বলো, আবার বলো। পড়তে বসেছো, তুমি খালি পড়ার কথা বলো, তোমাদের মতোই আর কি, তোমাদের ছোট ভাই বোনের মতোই আর কি। এবার হয়েছে না, আর ধরবো না আমি এটা। হ্যাঁ, ঠিক আছে। ব্যঞ্জন, এই এত সহজ জীবনটা, লাইফ ইজ নট বেড অফ রোজেস। এই লিখো, 3 উপায়ে ব্যঞ্জন সন্ধি গঠিত হয়, 3 উপায়ে, 3 ভাবে ব্যঞ্জন সন্ধি হতে পারে। কয় ভাবে? লিখো, 3 ভাবে ব্যঞ্জন সন্ধি হতে পারে বা হয় আর কি। তাহলে খেয়াল করে দেখো, কয় উপায়ে? 3 উপায়ে। আচ্ছা, 3 ভাবে। এবার একটু খেয়াল করে দেখো, 1 নম্বরটা হচ্ছে এই স্বর যোগ ব্যঞ্জন ইজ ইকুয়াল টু ব্যঞ্জন, মানে স্বরের সাথে যদি ব্যঞ্জন যুক্ত হয় ব্যঞ্জন হবে, আবার ব্যঞ্জন
ব্যঞ্জন যোগ স্বর ইজ ইকুয়াল টু ব্যঞ্জন। আবার ব্যঞ্জন যোগ ব্যঞ্জন ইজ ইকুয়াল টু ব্যঞ্জন। অর্থাৎ একবার যদি ব্যঞ্জন আসে তাহলে এটা অবশ্যই ব্যঞ্জন হবে। একবার যদি ব্যঞ্জন আসে তাহলে এখানে স্বর ব্যঞ্জন সমান ব্যঞ্জন, ব্যঞ্জন স্বর যোগ ব্যঞ্জন, ব্যঞ্জন প্লাস ব্যঞ্জন সমান ব্যঞ্জন। স্বরের সাথে একভাবেই স্বরধ্বনি হয়, স্বর স্বর ইজ ইকুয়াল টু স্বর, স্বর স্বর ইজ ইকুয়াল টু স্বর। এটা স্বরে হয়, স্বরের সাথে কেবল স্বরের সাথে স্বর হলে স্বরই স্বরধ্বনি হয়, স্বর মানে স্বরসন্ধি হয়। ঠিক আছে, দেখো এখানে একটা নিয়ম খেয়াল করে দেখো। এখানে উদাহরণটা হচ্ছে এরকম, আমি লিখলাম পরি যোগ ছেদ, কি লিখলাম? তাহলে একটু খেয়াল করে দেখো তো, এখানে শেষে কি আছে? না, এই শেষে রস্বই আছে, পর যোগ ই রস্বই কি আছে? তাহলে রস্বই আছে, তাহলে রস্বইটা স্বর না ব্যঞ্জন? স্বর। তাহলে এই স্বরের সাথে এখানে কি আছে? এর প্রথমে কি আছে রে? ছ আছে না এ আছে? ছ আছে, ছ এ ছেদ। তাহলে এখানে এটা হচ্ছে ব্যঞ্জন, তাহলে স্বরের সাথে ব্যঞ্জন হয় কি হবে? দেখো এখানে হচ্ছে ব্যঞ্জন হবে, তাহলে কি পরিত পরিচ্ছেদ। আবার খেয়াল করে দেখো, আমি লিখলাম কথা যোগ ছলে, কথা যোগ ছলে, তাহলে কি হবে? কথা ছলে, কথা ছলে। তাহলে বুঝতে পারছি যে এই এই স্বরের প্রভাবে এই চ, দুইবার চ, আরেকবার ছটা চ হয়েছে, একবার চ হয়েছে, অর্থাৎ স্বরের প্রভাবে এই ছয়ে আরেকটা চ এসেছে। বুঝতে পেরেছো? এটা হচ্ছে যুক্তটা হয়েছে একবার স্বর একবার ব্যঞ্জন, তাহলে প্রথমে স্বর তারপরে ব্যঞ্জন দিয়ে কি ব্যঞ্জন সন্ধি, পরিচ্ছেদ কথার ছলে। আচ্ছা, এবার এটা দেখো, এটার ক্ষেত্রে অর্থাৎ 2 নম্বরের নিয়মের ক্ষেত্রে ব্যঞ্জন এবং স্বরটা কিভাবে হয় আমি একটা উদাহরণ দিলাম। দেখো লিখলাম দিক যোগ অন্ত, তাহলে কি হলো? দিগন্ত। দেখেন চেঞ্জ হয়নি, চেঞ্জ হয়নি। এখানে কি হয়েছে? দিগন্ত, দিক প্লাস অন্ত। এখানে আমরা যদি হসন্ত না দিতাম তাহলে কিন্তু এটা ব্যঞ্জন হতো না, হসন্ত না দিলে ব্যঞ্জন হতো না, অ থাকতো। আর এদিকে দেখেন এটা স্বর, তাহলে দিক যোগ অন্ত, পরিবর্তনটা হয়েছে দেখেন, ক গ হয়ে গেছে, ক কি হয়েছে? গ হয়ে গেছে। আবার দেখেন সৎ যোগ উপায়, সৎ যোগ উপায়, তাহলে সৎ যোগ উপায়, তাহলে কি হবে? সদু, সদু পাই, সদু পাই। তাহলে দেখেন তো এই তটা এখানে দ হয়ে যায়নি, চেঞ্জ হয়েছে কিভাবে? ত দ হয়ে যাচ্ছে, ক গ হয়ে যাচ্ছে। তাহলে এর নিয়মটা হচ্ছে এরকম ভাই, যে ক চ ক চ ট ত প, ক চ ট ত প, গ জ ড কিংবা ডয় বিন্দু র, দ ব। তাহলে পরিবর্তিত ক গ হচ্ছে, চ জ হবে, ত ড হবে, ত দ হবে, প। দেখেন আমি লিখলাম সুপ যোগ অন্ত, সুবন্ত, দেখেন তো প ব হয়ে জানি। তাহলে এটার নিয়ম হচ্ছে ঘোষবৎ স্বরধ্বনির প্রভাবে, ঘোষবৎ স্বরধ্বনির প্রভাবে অঘোষ অঘোষ ঘোষ হয়ে যায়, অঘোষ ঘোষ। এবার বলেন তো ঘোষ কাকে বলে, অঘোষ কাকে বলে? এইভাবে তো হবে না, আমি বলেছিলাম বর্গের 1 আর 2 নম্বরটা হচ্ছে অঘোষ, আর 3, 4, 5 হচ্ছে ঘোষ। তাহলে দেখেন তো এটা অঘোষ আর এটা ঘোষ, তাহলে বলা হচ্ছে ঘোষবোধ স্বরধ্বনি, অর্থাৎ স্বরধ্বনি সবসময় ঘোষকে কামনা করে, ঘোষকে চায়। এজন্য এই স্বরধ্বনি এখানে গিয়ে কি হয়ে যাচ্ছে? এই স্বরধ্বনির প্রভাবে এই ক গ হয়ে যাচ্ছে, এই স্বরধ্বনির প্রভাবে এই ত দ হয়ে যাচ্ছে, এই স্বরধ্বনির প্রভাবে এই প ব হয়ে যাচ্ছে। তাহলে ব হচ্ছে ঘোষ আর প হচ্ছে অঘোষ। বুঝতে পেরেছ? এরকম পরিবর্তন হয়, এভাবে লিখেছো তো?
পরীক্ষায় আসবে যে ক চ ত ত প, ক চ ট ত প এই পরিবর্তিত হয়ে কি হয় গ জ ড দ ব, এটাই আসবে ঘুরে। যে ব্যঞ্জন সন্ধিতে বলবে ব্যঞ্জন সন্ধিতে ক চ ট ত প পরিবর্তিত হয়ে কি হয়, তখন তুমি তুমি তো জানো না, তখন কি হবে, এটা হচ্ছে এক ছিল এগুলো তিন হয়ে গেল, এক আর দুই হচ্ছে অঘোষ, তিন চার পাঁচ হচ্ছে ঘোষ। বুঝতে পেরেছো? এছাড়াও ব্যঞ্জন ব্যঞ্জন পরিবর্তিত হয়েও ব্যঞ্জন হয়, অন্য ব্যঞ্জন হয়, ব্যঞ্জন ব্যঞ্জন পরিবর্তন হয়ে কি হয় ব্যঞ্জন হয়। এটা মিটাই দেবো, লিখেছো সবাই? সবাই লিখেছো? ধন্যবাদ, আবার আসবেন। দেখেন এর আগে বললাম একবার স্বর একবার ব্যঞ্জন, এটা ব্যঞ্জন স্বর। এবার দেখেন ব্যঞ্জন 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 হবে কিভাবে, আমি লিখলাম চলত যোগ চিত্র, বুঝতে পারছো এটা চলত যোগ চিত্র, আমি লিখলাম বিপদ বিপদ যোগ জনক, জনক বিপদ জনক, তারপরে লিখলাম উৎ যোগ লাশ। দেখেন এখানে ত ছিল এখানে চ হচ্ছে, এই চ এর প্রভাবে ত চ হয়ে যাচ্ছে, দেখেন চ লোক চিত্র, চলচ্চিত্র এটা হয় না, তাহলে এই ত চ এর প্রভাবে নিয়ম হচ্ছে যখন কোন দুইটা ব্যঞ্জন সন্ধি পরস্পরের সাথে যুক্ত হয় তখন হয় তারা সমান হয়ে যায়, নাহলে সমবর্গীয় হয়ে যায়, না হলে সমগোত্রীয় হয়ে যায়। সমবর্গ সমগোত্র এবং সমবর্ণ মানেটা কি জানো, কখনো কখনো এরকম হয় যে হয় তারা একই বর্গের হয়, ক বর্গের হলে ক বর্গের হয়ে যাবে, প বর্গের হলে প বর্গের হয়ে যাবে, না হলে তারা নাসিক্য হলে নাসিক্য হয়ে যাবে, না হলে তারা একই বর্ণ হয়ে যাবে। তাহলে এখানে দেখো চলচ্চিত্র থেকে চ এর পরিবর্তে এ ত চ হয়ে গেছে, এখানে কি হয়েছে চ এর প্রভাবে ত কি হয়েছে চ হয়ে গেছে। আবার এখানে দেখো জয়ের প্রভাবে দ আবার কি হবে জ হবে, কি হবে বিপদজনক, বিপদজনক বানানটা এরকম বিপদজনক, দুটাই জ বিপদজনক। আবার দেখো এখানে উল্লাস, এই তিনটাকে আমি একসাথে করলাম কারণ এই পরবর্তী ব্যঞ্জনের প্রভাবে পূর্ববর্তী ব্যঞ্জন পরিবর্তিত হয়ে একই রকম হয়ে গেছে। তাহলে উল্লাস বিপজ্জনক এবং চলচ্চিত্র, উল্লাস বিপজ্জনক এবং উল্লাস বিপজ্জনক এবং তুমি বুঝতে পারছো তোমার মুখ গুমরা আছে কেন? আচ্ছা দেখো দেখো একটু সমস্যা হচ্ছে সবারই, অনেকক্ষণ ধরে ক্লাস হচ্ছে তো তাই। তাহলে চলচ্চিত্র বিপজ্জনক উল্লাস, চলচ্চিত্র বিপজ্জনক উল্লাস, চলচ্চিত্র বিপজ্জনক উল্লাস। এবার আসো বাক দান, বাক দান, দেখো দেখো তৎ মধ্যে, তারপরে লিখো সম যোগ কা, সংকা, দেখো এখানে করলাম বাগদান, বাগদান, তন মধ্যে, তন মধ্যে, তন মধ্যে। এবার হচ্ছে এটা হচ্ছে সংকা, খেয়াল করে দেখো সংকা। ভাই খেয়াল করেন এইখানে এখানে গ করেছি কেন বলেন তো, এই গ করার কারণ হচ্ছে এইটা হচ্ছে বর্গীয় বর্ণের এই ত বর্গের তৃতীয় বর্ণ, গটা হচ্ছে ক বর্গের তৃতীয় বর্ণ। এটা বলেছি না, যখন যুক্ত হবে তখন সন্ধি যখন হবে দুজনের সাথে মিউচুয়াল বিষয় আসবে, যে আসলে আমরা দূরত্বতে ছিলাম, আমি ছিলাম ক মানে ক বর্গের প্রথম বর্ণ, তুমি হচ্ছে আবার ওই ত বর্গের তৃতীয় বর্ণ, তাহলে তো আমরা এক জায়গায় আমাদের কিছু ক্রাইটেরিয়া মিল হোক, তখন সে বলছে তাহলে তুমি 3 নাম্বার হয়ে যাও, তুমি গ হয়ে যাও আর আমি দই থাকি। তাহলে কি আমরা কিন্তু যখন বলি তখন বাগদান বলি না বাগদান বলি, তাহলে ক উচ্চারণ এটা কিন্তু বাগদান, আসলে কিন্তু বাগদান। এই বাগদান মানে কি বলতো, বাগদান মানে কি বিয়ারিয়া মানে ইয়া, বাগদান মানে হচ্ছে কথা দেওয়া, বাগদান মানে কি কথা দেওয়া।
বাগদান মানে ইয়া ইয়া না, বাগদান মানে যে ইয়া স্বর্ণ আংটি ইয়া ইয়া। কি বলছো বলো? হ্যাঁ, ওদেরকে বলে যাও যে আমি চলে যাব, কি আপনাকে আবার আসতে পারবো না, আমরা এত সময় করতে পারবো না, বলে যাও। শোনো, আমার ফুপু, সবাইকে বলি, আমার ফুপু হচ্ছে ক্যান্সারে আক্রান্ত। এই কিছুদিন হলো এটা হয়েছে, ওনার হচ্ছে জরায়ুতে ক্যান্সার। ওই জন্য ওনাকে নিয়ে আমি প্রচুর ব্যস্ত, সারা রাত ছিলাম বাইরে। ওদেরকে নিয়ে এখনো ওই প্রভাবটা না, এখানে এমন কেউ নাই যে ওকে হেল্প করবে না। আমার একমাত্র ফুপু তো রক্তের মানুষ, এই জন্য আমি অ্যাভয়েড করতে পারছি না, যদিও আমি প্রচুর ব্যস্ত আছি। জানো না, আমি আমার ওইখানে 7-8টা একদিনে ব্যাচ পড়ায়। এখানে এই যে আজকের দিন তো ছুটি থাকে, আমি ছুটি দিয়েছি, ওইখানে পরীক্ষা নিবো আর তোমাদেরকে পড়াবো সারাদিন। এই দিনেও কিন্তু ছুটি নেই, সারাদিন ওদেরকে ওইখানে করে সাইন আপ, কি বলে হচ্ছে মাংস পরীক্ষার রিপোর্ট নিয়ে আসলাম। ওখানে গিয়ে পরিচালকের সাথে ঝামেলা, রিপোর্ট দিচ্ছে না, 21 দিন পর রিপোর্ট দিবে, সেজন্য এক ধরনের কথা কাটাকাটি নিয়ে এসছি। এখন ওখানে পেটের এমআরআই করতে হবে, তো পেটের এমআরআই করতে হবে, 3 দিন পর রিপোর্ট পাবো। কালকে সারা রাত মানে খাওয়া না খাওয়া অবস্থায় খালি পেটে করতে হবে, নিয়ে আসছি 7টার সময় নিয়ে আসছি। এবং তোমাদেরকে পড়াবো বলে আমি ওই কালকে থেকে বই হাতে নিয়ে আছি, যে মানে কোন প্রশ্নগুলো আসে বেশি, কোনগুলো বেশি আসে। আমি কিন্তু অনেক জানি, এটার এই সন্ধিটা অনেক বেশি আলোচনা, অনেক ভাস্ট আলোচনা, অনেক বলছে অনেক বড় একটা, কোথা থেকে পড়ে, কোন বিষয়গুলো বেশি পড়ে, তা আমি চিন্তা ভাবনা করে এই বিষয়গুলো আজকে নোট করেছি আলাদা এবং মাথায় নিয়েছি। দেখো ওটাকে করেছি, এটা মাথায় নিয়েছি, দিয়ে তোমাদেরকে এসে পড়াচ্ছে। মাঝে বেশ কয়েকবার ফোনও দিয়ে দিল, একবার মা ফোন দিচ্ছে, একবার ওর ছেলে ফোন দিচ্ছে, একবার আব্বা ফোন দিচ্ছে, একবার আমার চাচা ফোন দিচ্ছে যে কি অবস্থা। তো তোমরা বিরক্ত হো না, হ্যাঁ? আচ্ছা, তাহলে এটা হচ্ছে সংখ্যা। দেখো বাগদান, এটা 3 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। এখানে দেখো তন্মধ্যে আমরা কি করেছি, দেখো ম কে বলা হচ্ছে নাসিক্য ধ্বনি। কি ধ্বনি? নাসিক্য। তো ত বলছে যে, ত কে বলছে যে তুমি ত, ম কে তুমি ত করে নাও, নাহলে ম এই ত তুমি ম এর মতো হয়ে যাও। তোর বলছে যে আমাদের তো ওরকম ভাবে পুরোপুরি চেঞ্জ হওয়ার যাবে না, তাই তিনি কি বলছে যে আমরা আবার নাসিক্য হয়ে যায়, ন একটা নাসিক্য, ম একটা। দেখো এখানে কিন্তু ন আর ম যুক্ত হয়েছে, তন মধ্যে, তন মধ্যে। তাহলে দুইজন মীমাংসা করেছে, সন্ধি মানে তো মীমাংসা করে, ম আর ন একসাথে হয়েছে, বলেছে আমরা তৎযোগ মধ্যে না বলে তন মধ্যে বলছি, তন মধ্যে। এখানে দেখো ম, ম হচ্ছে নাসিক্য ধ্বনি, বা এটা হচ্ছে প বর্গের বর্ণ। ক বলছে যে ঝামেলা লেগে গেল, তোমার সাথে তো আমার সম্পর্ক কোনোভাবে হচ্ছে না, কিছু তো করতে হবে। তখন বলছে যে তুমি তাহলে কি করে নাও, ক বর্গের বর্ণ হয়ে যাও। তাহলে উ হচ্ছে ক বর্গের বর্ণ, আর ক হচ্ছে ক বর্ণ, অর্থাৎ কণ্ঠধ্বনি। দুটাই কি ধ্বনি? কণ্ঠধ্বনি। অর্থাৎ এই উটাও কণ্ঠধ্বনি, কটাও কণ্ঠধ্বনি, পরিবর্তন হয়েছে। এটা কিন্তু বলে যে আমরা কিভাবে বুঝবে পাবে, তাহলে এটা আসলে যখন মিল হয় তখন দেখতে হবে যে এটা একই জাতীয়, একই বর্গের, একই গোত্রের বা সমবর্ণ কিনা। ঠিক কিনা? আচ্ছা, এরপরে দেখো এটা হচ্ছে লেখা আছে সংযোগ, সংযোগ তাপ, সংযোগ তাপ। এইটাকে করলাম সন্তাপ। কি করলাম? সন্তাপ। দেখো এটা মিলেছে কিভাবে, ত বর্গের বর্ণ দন্তান্ন, তাই এটা কিন্তু নাসিক্য ধ্বনি না, ত থ দ ধ দন্তান্ন, তাহলে সন্তাপ। তাহলে তুমি যদি দেখো এইখানে ম হচ্ছে প বর্গের বর্ণ, আর ত বর্গের বর্ণ হচ্ছে সন্তাপ। আরেকটা দেখো এখানে লিখলাম সমযোগ চয়, দেখতে পাচ্ছ? সমযোগ চয়। দেখো তো চ বর্গের বর্ণ কয়টা? 5টা না? চ, ছ, জ, ঝ, ইয়। তাহলে ম কে বলছে যে চ বলছে, এদিকে এই পাশের গুলো বলছে একে যে তুমি একটু কম্প্রোমাইজ করো, তুমি আমার বর্গে ঢুকে দাও। তখন কি হয়ে যায় জানো? এইটা হয় সঞ্চয় দিয়ে আমরা এই কাজটা করি, সঞ্চয়। তাহলে আমরা তো জানি যে এখানে ইয় যোগ চ যুক্ত আছে, ইয় যোগ চ যুক্ত আছে, সঞ্চয়, সঞ্চয়। হ্যাঁ, ওই আকারটা হবে না, ওখানে তো আকার নাই, সঞ্চয় হয়ে গেছে। কোনটায়? হ্যাঁ হবে, অবশ্যই হসন্ত হবে, কারণ এটা হসন্ত না হলে এটা ব্যঞ্জন হবে না, সব জায়গাতে হসন্ত হবে। এই টটা কি এখানে হসন্ত আছে, খন্ড ট মানে কি অর্ধেক ট, হ্যাঁ হসন্ত আছে, এখানে আলাদাভাবে দেওয়া লাগবে না, সবগুলো হসন্ত হবে। কারণ হসন্ত না দিলে সেটা তো ব্যঞ্জন বোঝা যাবে না। কিভাবে বুঝবা যে এখানে ময় অ আছে না নাই? হসন্ত দিতে হয়, বুঝতে পারছো? হ্যাঁ, একটু এলাম না।
আচ্ছা, জীবনটা আসলে কি কঠিন? দেখো এরপরে দেখো, এভাবে লিখলাম, এই সংযোগ কি, সংযোগ মান কি হলো জানো? সম্মান। দেখো তো, বলো তো ভাই, এইবার তো পরিবর্তন হলো না, দুইটাই মাসিক কর, দুটাই বর্গের একই বর্ণ, তাই সেটাই থেকে গেল, কারণ এটা অপরিবর্তিত আছে। মকে দেখে বলছে তাহলে তো একই, তাহলে এক জায়গাতে থেকে যায়, সম্মান হয়ে গেল, সম্মান হয়ে গেল। কখনো বর্গের পরিবর্তন হচ্ছে, কখনো অন্য বর্গে থাকলে একই জায়গার হচ্ছে, 3 নাম্বার হচ্ছে, কখনো নাসিক্য হচ্ছে, কখনো কণ্ঠবর্ণ হয়ে যাচ্ছে, এগুলো খেয়াল করতে হবে। এবার দেখো লিখেছে সস যোগ থ, কি সস যোগ কি থ, সস যোগ থ ইকুয়াল টু কি ষষ্ঠ। দেখো ষষ্ঠ, এটা খুবই ইম্পর্টেন্ট। ষষ্ঠ, এটার পরিবর্তনটা হয়েছে কিভাবে? এই যে মূর্ধন্য স হচ্ছে মূর্ধাবর্ণ, কি বর্ণ? মূর্ধাবর্ণ। আর এই ঠটা কি মূর্ধাবর্ণ, এই ঠ মূর্ধাবর্ণ না, ট ঠ ড ঠ মূর্ধাবর্ণ না, তাহলে মূর্ধা ইজ ইকুয়াল টু মূর্ধা হয়ে গেল, বুঝলে হয়নি? এই যে যতটুকু পড়ছি না এতটুকু পড়ো, ঠিক আছে? যতটুকু পড়ছি এতটুকু পড়ো। এরপরে আসো, এটা কি মিটাই দেবো? হাস করে লেখা হয় জানি। আচ্ছা, এবার লিখো নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। নিপাতন, এটা নিয়ম মানে না, কি করে না? নিয়ম মানে না। আচ্ছা, এরপরে বলবো যাদের ক্লাস ভালো হচ্ছে না ওরাকে বের করে দেবো, আমরা যারা থাকবো ওরাই ক্লাস করবো। হ্যাঁ, আমি মানে যারা বাসায় যাওয়া প্রয়োজন তারা চলে যাবে, আর আমরা বাকিটুকু ক্লাস করবো, ঠিক আছে? সমস্যা নেই, ঠিক আছে? সুযোগ আছে কিন্তু যে নিজের মতামত দিতে পারবা, যাইতে পারো, সমস্যা নেই। যারা হতে যায় যাওয়ার জন্য অস্থির তারা চলে যাবে, আমি কিন্তু তাও আমার ছোট বোন, আমি তোমাকে কষ্ট দিতে পারি, যাও। নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি, হেডলাইনটা হবে কি? নিপাতনের সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। নিপাতনের সিদ্ধ কি? তাহলে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। নিপাতনে সিদ্ধ কি রে? ব্যঞ্জন সন্ধি। মানে এর আগে নিয়ম করলাম, এই হচ্ছে অনিয়ম, বেনিয়ম, বেয়ারা, উদ্ধত, সেরকস। সেরকস মানে কি? বেয়ারা, এক রোখা এক বুয়ে, কথা মানে না, আমার ছেলে এরকমই, এইগুলো হচ্ছে আমার ছেলে এরকমই, বুঝছো? সেটা কি কি লিখে নাও, ছন্দটা আগে লিখো, ছন্দটা আগে লিখো। বনস্পতি, বনস্পতি ও বৃহস্পতি, বৃহস্পতি দুই ভাই, দুই ভাই। তাহলে বনস্পতি আর বৃহস্পতি কয় ভাই? দুই ভাই। তারা পরস্পর তস্কর, তারা পরস্পর তস্কর, তস্কর, তারা পরস্পর তস্কর, তারা পরস্পর তস্কর গোষ্পদ চুরি করে, গোষ্পদ, গোষ্পদ চুরি করে। আচ্ছা, এখানে বুঝায় আর কি, বনস্পতি একজনের নাম বনস্পতি, বৃহস্পতি একজনের নাম বৃহস্পতি, এরা দুই ভাই, তারা পরস্পর তস্কর মানে চোর, তারা পরস্পর চোর। গোষ্পদ মানে হচ্ছে গরুর পা, তারা গরুর পা চুরি করে, তারা কি চুরি করে? গরুর পা চুরি করে। তারা কি চুরি করেছে রে? তাদেরকে, তাদেরকে চুরি করতে দেখে, চুরি করতে দেখে, দেখে তাদেরকে চুরি করতে দেখে বম্বের নায়িকা, বম্বের নায়িকা, নায়িকা, বম্বের নায়িকা মুনিষা, মনীষা, কি রে? মনীষা। তো বম্বের নায়িকার নাম কি? মনীষা। মনীষা আশ্চর্য হয়ে, আশ্চর্য হয়ে, আশ্চর্য হয়ে হরিশচন্দ্রকে বলল, হরিশচন্দ্রকে বলল, বলল। তাহলে হরিশচন্দ্রকে বলল যে এরা দুই ভাই চোর, এরা গরুর পা চুরি করেছে। তাহলে কি
তাদেরকে চুরি করতে দেখে বম্বের নায়িকা মনীষা আশ্চর্য হরিশ্চন্দ্রকে বলল যে তারা আসলে চুরি করেছে। তাহলে একটা আশ্চর্য, একটা মনীষা আর একটা হরিশ্চন্দ্র। ঠিক আছে, আচ্ছা। এই যে তারা দুই ভাই, এরা যে দুই ভাই, এই বনস্পতির বয়স, বনস্পতির বয়স একাদশ। কত দশ? একাদশ মানে হচ্ছে 11। ও বৃহস্পতির বয়স, বৃহস্পতির বয়স বয়স হচ্ছে ষোড়শ। কিরে? ষোড়শ মানে 16। তাহলে বনস্পতির বয়স একাদশ ও বৃহস্পতির বয়স ষোড়শ। তাই পরিচালক পরিচালক তাই পরিচালক না না, পরিচালক তাদের নাম দেয়নি। পরিচালক পতঞ্জলি, পরিচালকের নাম কি? পতঞ্জলি। পতঞ্জলি, এটা ইও জয়ে পতঞ্জলি। তাহলে তাই পরিচালক পতঞ্জলি তাদের বিচারে বলল যে চুরি করে দুলোকে যাওয়া যায় না। চুরি করে দুলোকে যাওয়া যায় না। আচ্ছা, এই কয়টা হচ্ছে আসলে আমরা যেগুলো দাগ দিয়েছি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12টা। এই 12টা হচ্ছে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। তাহলে আমি আবার বলি কথাটা, যে বনস্পতি ও বৃহস্পতি দুই ভাই, তারা পরস্পর তস্কর, ঘুষপথ চুরি করে। তাদেরকে চুরি করতে দেখে বম্বের নায়িকা মনীষা আশ্চর্য হয়ে হরিশপদকে বলল। তো বনস্পতির বয়স একাদশ আর বৃহস্পতির বয়স ষোড়শ। তাই পরিচালক পতঞ্জলি তাদের বিচারেই বলল যে চুরি করে দুলোকে যাওয়া। দুলোক মানে হচ্ছে স্বর্গ। দুলোক মানে কি? স্বর্গ বা আকাশ। দুলোক শব্দের অর্থ আকাশ, আর স্বর্গ কিন্তু আকাশেই থাকে। স্বর্গ কোথায়? ওপর দিকে, আর নরক নিচে, মাটির নিচে নরক। অতএব নিচে কখনোই আমরা যাব না, আমরা উপরে চলে যাব। আল্লাহ যেন আমাদের উপরে নিয়ে নেয়। সকলে বলো আমিন। সবাই বলো আমিন। আচ্ছা, তাহলে আমরা এইগুলো লিখি। লেখো বনস্পতি, লেখো বৃহস্পতি, লিখো পরস্পর। হ্যাঁ, বড় করে আমার লেখার প্রয়োজন নেই, কারণ আগে বড় করে লিখেছি। তারপরে লিখো গোষ্পদ, তারপর তস্কর, তারপরে লিখো মনীষা, তারপরে লিখো হরিশ্চন্দ্র, হইল রে ভাই চন্দ্র। এখানে আবার এটা করার কি দরকার আছে? আশ্চর্য, তারপরে হচ্ছে আশ্চর্যের পরে কি? আশ্চর্যের পর একাদশ, তারপর হচ্ছে ষোড়শ, তারপরে কি? তারপরে পতঞ্জলি, ভেরি গুড, পতঞ্জলি, তারপরে দুলক। ঠিক আছে, দেখো এগুলোর সন্ধি বিচ্ছেদ হচ্ছে বন যোগ পতি, বৃহৎ যোগ পতি, পর যোগ পর। আবার লিখো গো যোগ পদ, লিখো তৎ যোগ কর, লিখো মনস যোগ ঈশা, মনস যোগ ঈশা, মনস যোগ ঈশা। তারপর লেখো হরিশ
হরিশ হরিত না হরিশ রে, হরিত যোগ চন্দ্র, আযোগ চর্য, 1+10, 1+10, শট যোগ শট, শট যোগ 10, 1+10, শট শট অশট, পতক যোগ অঞ্জলি, পতক যোগ অঞ্জলি, অঞ্জলি। তারপর লেখো দ্বীপ, দ্বীপ যোগ লোক, এটা খুবই ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দ্বীপ যোগ লোক, দুলোক, দুলোক ভুলক গগন ভেরিয়া, খোদার আসন আরো সেদিয়া, উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ব বিধাত্রী। কে বলেছেন? কে বলেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর এত শক্ত কবিতা বলে। রবীন্দ্রনাথ বলবে আমার পরানো যাহা চায় তুমি তাই, তুমি তাই গো, আমার পরানো যাহা চায়, বুঝলে না? আর রবীন্দ্রনাথ বলবে কি, যে এরকম বলবে যে আমাকে দেখে হিমালয় মাথা নিচু করবে, যেদিন উৎপীড়িতের কন্দন্ডল আকাশে বাতাসে ধরবে না। কয় পৃষ্ঠা হলো? মাত্র 2 পৃষ্ঠা। শোনো, যারা ক্লাসে বসে 11-12 পৃষ্ঠা নোট করতে পারে তারাই চান্স পাবে ইনশাআল্লাহ। আরো 4-5 পৃষ্ঠা করতে পারবেন ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। ওই যে পেছনের দিকে কেউ আছে? না, পেছনে পিছনে তোমাদেরকে খালি বললাম, কিন্তু সামনের দিকের গুলোকে আসলে বললাম, পেছনে খালি বললাম আর কি, সামনের গুলো রাগ করবে যে আমরা প্রকৃত পক্ষে তো এরকম করছি। হ্যাঁ হলো, তাহলে দেখো তো মজা না বিষয়টা। যদিও একটু উলট পালট হলো, তারপরে কি আমরা বম্বের নায়িকা মনীষাকে দেখলাম, বম্বের নায়ক হরিশ্চন্দ্রকে দেখলাম, বম্বের পরিচালক পতঞ্জলিকে দেখলাম, আমরা দুলোক ভুলোকে গিয়ে ঘুরে চলে আসলাম। আমরা কুলোটা নারীকে দেখলাম বিদেশে বা ভারতে পালিয়ে গেছে, প্রেমও করছে। আচ্ছা এবার লিখো, দাঁড়াও দাঁড়াও, লিখো নিপাতনের সিদ্ধ বিসর্গ সন্ধি। নিপাতনেটা তো লিখবে, নিপাতনের সিদ্ধ বিসর্গ সন্ধি, নিপাতনের সিদ্ধ, কথা বলো না, নিপাতনে সিদ্ধ, সিদ্ধ বিসর্গ সন্ধি। দেখো মাত্র 4টা, কি কি লিখো? অহর্নিশ, অহর্নিশ, অহর্নিশ লিখো। অহ অরহ লিখো। ভাস্কর, ভাস্কর লিখো। বাচস্পতি, বাচস্পতি লিখো। অহ অহ যোগ নিশা, অহ যোগ নিশা, অহ যোগ অহ, অহ যোগ অহ, ভা ভা যোগ কর, বাচ যোগ বাচস্পতি, মানে যে বেশি কথা বলতে পারে সুন্দর করে তাকে বাচস্পতি বলে, বাচাল না। বাচস্পতি আর বাচাল আলাদা। যে বক্তৃতা টানে পটু তাকে বাচস্পতি বলে। মানে খুব সুন্দর করে বলতে পারে এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সাথে।